নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। আর তোমাদের জন্য আমার চ্যানেলের আজকের বিশেষ নিবেদন ঋভু ভট্টাচার্যের লেখা কাহিনী তারানাথ তান্ত্রিক ও অমাবস্যার খিদে। ঋভু ভট্টাচার্য জন্ম 1990 সালের 9 অক্টোবর শান্তিনিকেতনে। ছোটবেলা থেকেই লোককথা, অলৌকিক অভিজ্ঞতা এবং তান্ত্রিক বিদ্যার প্রতি তার গভীর টান ছিল। এই আগ্রহ ধীরে ধীরে রূপ নেয় লেখালেখিতে। বিশেষ করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিকের জগৎ তাকে গভীরভাবে আলোড়িত করে। এই অনুপ্রেরণাতেই তিনি লেখেন তার প্রথম তান্ত্রিক ঘরানার ফ্যানফিকশন তাম্রপত্রের ছায়া, যা 2018 সালে অতিচেতনা প্রকাশনী থেকে প্রকাশিত হয়। এরপর 2020 সালে দীপ্তি প্রকাশনী থেকে প্রকাশ পায় তার দ্বিতীয় বই তান্ত্রিকের টালমাটাল, যেখানে রহস্যময় চরিত্র ও লোকাচার মিলেমিশে তৈরি হয় এক আলাদা জগৎ। 2022 সালে কাহন কথা প্রকাশন থেকে প্রকাশিত হয় ডায়েরির পাতায় ডাইনি, যেখানে একাধিক ছোট গল্পের মাধ্যমে পাঠক প্রবেশ করেন ভিন্ন ভিন্ন অতিপ্রাকৃত অভিজ্ঞতার দুনিয়ায়। সম্প্রতি তার নতুন সংকলন ছায়াতপের গোপন কাহিনী প্রকাশিত হয়েছে 2024 সালে বসুন্ধরা বুকস থেকে। এই সংকলনেরই অন্তর্গত আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও অমাবস্যার গ্রাস, যেখানে এক অচেনা অমাবস্যার রাতে তারানাথ মুখোমুখি হন এক প্রাচীন শক্তির সাথে। ঋভু বিশ্বাস করেন তন্ত্র মানেই শুধু ভয় নয়, বরং এক উপলব্ধির পথ, যেখানে আত্মা, মন ও অজানার সাথে মানুষের সম্পর্ক ধীরে ধীরে উন্মোচিত হয়। আজকের গল্প পাঠে আমি প্রিয়ব্রত। শুরু হচ্ছে ঋভু ভট্টাচার্যের কাহিনী তারানাথ তান্ত্রিক ও অমাবস্যার খিদে। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল সেদিন, যেন দেবরাজ ইন্দ্র রুষ্ট হয়ে মর্তলোকে জলপ্রলয় ঘটাতে বদ্ধপরিকর। কলকাতার আকাশ কালো মেঘে ঢাকা, দিনের আলো যেন সন্ধ্যাবেলায় এসে ঠেকেছে। জানালার কাছে বৃষ্টির ঝাপটা লাগছিল অবিরাম, আর সেই শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল দূরের ট্রাফিক আর পথচারীদের চাপা কোলাহল। এমন বাদল দিনে মঠ লেনের সেই পুরনো স্যাঁতস্যাঁতে বাড়িটার কথা মনে পড়া স্বাভাবিক, বিশেষ করে যদি আপনার হাতে থাকে তারানাথ তান্ত্রিকের প্রিয় পাসিং শো সিগারেটের একটি প্যাকেট। কিশোরী আর আমি দুই বন্ধুতে সেদিন হাজির হয়েছিলাম তারানাথের দরবারে। কিশোরীর আগ্রহটা একটু বেশি ছিল। ভূতের গল্প শোনার অদম্য ইচ্ছে তার চোখে মুখে স্পষ্ট। আমারও যে তেমন আপত্তি ছিল তা নয়। তারানাথ তান্ত্রিকের মুখে শোনা গল্পগুলো সবসময় কেমন যেন অন্যরকম হতো। বাস্তব আর কল্পনার জগৎ সেখানে মিলেমিশে একাকার হয়ে যেত। পুরনো কড়া নাড়তেই দরজা খুলে গেল। শীর্ণকায় দীর্ঘদেহী তারানাথ দাঁড়িয়েছিলেন। তার রুক্ষ চুল আর তীক্ষ্ণ চোখ যেন বাদল দিনের রহস্যময়তাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। ঠোঁটের কোণে সেই চেনা বাঁকা হাসি। এসো এসো। তারানাথের কণ্ঠস্বর যেন বহু দূরের কোনো
গুহা থেকে ভেসে আসা প্রতিধ্বনি। আজ দেখছি দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও আমার কথা মনে পড়েছে তোমাদের। আমরা ভেতরে প্রবেশ করলাম। ঘরটা অন্ধকারাচ্ছন্ন, স্যাঁতস্যাঁতে গন্ধ আর ধূপের ধোঁয়ায় ভারী। পুরনো আসবাবপত্রগুলো যেন শতাব্দীর ভারে একেবারে কুঁজো হয়ে আছে। তারানাথ আমাদের বসতে বললেন। এবার কিশোরী তারানাথের দিকে আগ্রহ নিয়ে এগিয়ে গেল, তার চোখে অজস্র প্রশ্ন। আমি সন্তর্পণে পাসিংস সিগারেটের প্যাকেটটা তারানাথের হাতে দিলাম। আরে, এই যে দেখছি আমার প্রিয় বস্তু। প্যাকেটটা হাতে নিয়ে তারানাথের মুখে এক ধরনের তৃপ্তির ভাব ফুটল। তোমরা কিন্তু ঠিক জানো আমার দুর্বলতার কথা। সিগারেট ধরিয়ে লম্বা একটা টান নিলেন তারানাথ। ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, আজ যখন এমন বাদল সন্ধ্যা আর তোমরাও এসে পড়েছ, তখন একটা পুরনো গল্প শোনাই। আমার জীবনের এক চরম ভৌতিক অভিজ্ঞতা। কিশোরী সোজা হয়ে বসল, তার সমস্ত মনোযোগ যেন এবার তারানাথের মুখের ওপর কেন্দ্রীভূত হলো। আমিও আরাম করে বসলাম। বৃষ্টির শব্দ আর তারানাথের রহস্যময় কণ্ঠস্বর মিলে মিশে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছিল। তারানাথ শুরু করলেন তার গল্প। তখন আমার বয়স খুব বেশি নয়, তন্ত্র সাধনার পথে সবেমাত্র কয়েক বছর কাটিয়েছে। গিয়েছিলাম এক অজপাড়া গাঁয়ে এক বিশেষ কাজে। গ্রামটা ছিল জঙ্গলের ধারে, জনবসতি খুবই কম। রাতে সেখানে শুনশান নীরবতা নেমে আসত। শুধু ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে শেয়ালের কান্না ভেসে আসত দূর থেকে। একদিন গভীর রাতে, পূর্ণিমা তিথি ছিল সেদিন, আমার ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম। এত রাতে কে এলো ভেবে একটু অবাকই হয়েছিলাম। দরজা খুলে দেখি বাইরে কেউ নেই, শুধু ঠান্ডা বাতাস আর জ্যোৎস্নার আলো। ভাবলাম ভুল শুনেছি হয়তো। দরজা বন্ধ করে আবার শুতে গেলাম, কিন্তু কিছুক্ষণ পরেই আবার সেই কড়া নাড়ার শব্দ, এবার আরো স্পষ্ট, যেন কেউ অধৈর্য হয়ে বারবার ধাক্কা মারছে আমার ঘরের দরজায়। আবার দরজা খুললাম। বাইরে সেই একই দৃশ্য, নিস্তব্ধ রাত আর জ্যোৎস্নার আলো। তবে এবার আমার শরীরে একটা হিমেল স্রোত অনুভব করলাম। মনে হলো যেন কেউ আমার খুব কাছেই দাঁড়িয়ে আছে, অথচ তাকে দেখা যাচ্ছে না। সাহস করে বাইরে কয়েক পা এগিয়ে গেলাম। চারদিকে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই, শুধু দূরে জোনাকি পোকার আলো মিটমিট করছে। হঠাৎ আমার পায়ের কাছে একটা হাতের স্পর্শ অনুভব করলাম। চমকে উঠে পা সরিয়ে নিলাম, কিন্তু দেখলাম সেখানে কিছুই নেই। কিশোরীর চোখ গোল গোল হয়ে গেল, সে সামান্য কেঁপে উঠল। আমিও অনুভব করলাম একটা
অস্বস্তিকর অনুভূতি যেন আমার শির দ্বারা বেয়ে নামছে। তারানাথ মুচকি হেসে বললেন, এটা তো সবে শুরু, আসল ঘটনা এরপর ঘটল। আমি ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দিলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। সেই ঠান্ডা স্পর্শের অনুভূতি তখনও আমার মনে গেঁথেছিল। হঠাৎ ঘরের ভেতর একটা চাপা কান্নার আওয়াজ শুনতে পেলাম এবার, যেন কোনো বাচ্চা মেয়ে কাঁদছে। আমি উঠে বসলাম। কান্নার আওয়াজটা ক্রমশ বাড়ছে, মনে হচ্ছে যেন ঘরের মধ্যেই কেউ লুকিয়ে কাঁদছে। আমি এবার টর্চ লাইট হাতে নিলাম, চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কান্নার আওয়াজটা একসময় আর্তনাদে পরিণত হলো। মনে হচ্ছিল যেন কেউ যন্ত্রণায় ছটফট করছে। আমার বুকের ভেতরটা এবার ধরাস ধরাস করতে শুরু করলো। এমন ভয়াবহ অভিজ্ঞতা আগে কখনো হয়নি আমার। আমি সাহস সঞ্চয় করে ডাকলাম, কে ওখানে? কি হয়েছে তোমার? আমার কণ্ঠস্বর নিজের কাছেই যেন অচেনা মনে হলো, ভয়ে কাঁপা কাঁপা। সঙ্গে সঙ্গে কান্নার আওয়াজ থেমে গেল। ঘরের মধ্যে নেমে এলো পিনপিনে নীরবতা। শুধু আমার নিজের হৃদস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছিলাম। কিছুক্ষণ পর সেই নীরবতা ভেঙে গেল এক শীতল কণ্ঠস্বরের ফিসফিসানিতে। মনে হচ্ছিল যেন কেউ আমার কানের খুব কাছে মুখ এনে কথা বলছে, অথচ আশেপাশে কেউ নেই। তুমি এখানে এসেছো কেন? কণ্ঠস্বরটা এত ঠান্ডা ছিল যে আমার সারা শরীর যেন জমে গেল। কিশোরী এবার অস্ফুট স্বরে বলল, বাবা। তারানাথ তার দিকে তাকিয়ে একটু হাসলেন। হ্যাঁ বাবা, এমন পরিস্থিতিতে কার না ভয় লাগে বলো? আমারও লেগেছিল, কিন্তু তখন তো আর পালিয়ে গেলে চলবে না। তন্ত্র সাধক আমি, ভয় পেলে চলবে কি করে? আমি সেই অদৃশ্য কণ্ঠস্বরের দিকে তাকিয়ে বললাম, আমি এখানে এক বিশেষ কাজে এসেছি। তুমি কে? কণ্ঠস্বরটা আবার ফিসফিস করে বলল, এই জায়গা ছেড়ে চলে যাও, এখানে তোমার স্থান নেই। আমি দৃঢ় স্বরে বললাম, কেন যাব? আমার কাজ শেষ না করে আমি কোথাও যাচ্ছি না। সঙ্গে সঙ্গে ঘরের তাপমাত্রা যেন আরো কমে গেল। মনে হলো যেন বরফের রাজ্যে এসে পড়েছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, আর সেই ফিসফিসানিটা যেন আমার মাথায় ঘুরতে শুরু করলো, চলে যাও, চলে যাও। আমি আমার ইষ্ট দেবী মধুসুন্দরী দেবীর নাম জপ করতে শুরু করলাম। আমার কাছে থাকা একটি মাদুলি শক্ত করে ধরলাম। কিছুক্ষণ পর সেই ঠান্ডা অনুভূতি ধীরে ধীরে কমে এলো, আর সেই ফিসফিসানিও মিলিয়ে গেল। কিন্তু রাতের আতঙ্ক
এখানেই শেষ হলো না। কিছুক্ষণ পর ঘরের বাইরে কারা যেন ভারী পায়ে হেঁটে বেড়াতে শুরু করলো। মনে হচ্ছিল যেন অসংখ্য লোক আমার ঘরের চারপাশে ঘুরছে। আমি দরজার ফাঁক দিয়ে উঁকি দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বাইরে কিছুই দেখতে পেলাম না। শুধু বৃষ্টির ঝাপটা আর অন্ধকারের রাজত্ব। সারা রাত সেই শব্দ চলল। ভোরের আলো ফুটতেই শব্দ থেমে গেল। আমি দরজা খুলে বাইরে এলাম। দেখলাম উঠোনের মাটি ভিজে, কিন্তু কোথাও কোনো পায়ের দাগ নেই। তারানাথ এবার থামলেন। তার চোখ দুটো যেন সেই ভয়ঙ্কর রাতের স্মৃতিতে আচ্ছন্ন। কিশোরী হাঁ করে তার মুখের দিকে তাকিয়েছিল। আমিও অনুভব করছিলাম সেই অলৌকিক ঘটনার শীতল স্পর্শ যেন এখনো বাতাসে লেগে আছে। বৃষ্টি থেমে গিয়েছিল অনেকক্ষণ। মটলেনের সেই অন্ধকার ঘরে আমরা তিনজন নীরব হয়ে বসেছিলাম। তারানাথ তান্ত্রিকের বলা সেই ভয়ঙ্কর অথচ করুণ গল্প আমাদের মনকে নাড়া দিয়ে গিয়েছিল। অশরীরীর জগৎ যে কতটা রহস্যময় আর কতটা বেদনাময় হতে পারে তা যেন আমরা সেদিন কিছুটা হলেও অনুভব করতে পেরেছিলাম। ঘরের স্যাঁতস্যাঁতে গন্ধ, ধূপের ধোঁয়া আর টিমটিমে কেরোসিন লণ্ঠনের আলো এক ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করেছিল, যা আমাদের কল্পনার জগৎকে আরও প্রসারিত করেছিল। তারপর কি হলো? কিশোরী অস্ফুট স্বরে জিজ্ঞেস করল। তার চোখে তখনও বিস্ময়ের ঘোর লেগে রয়েছে। লণ্ঠনের আবছা আলোয় তার মুখের প্রতিটি অভিব্যক্তি স্পষ্টভাবে ধরা পড়ছিল। তারানাথ এবার দীর্ঘশ্বাস ফেললেন। সেই দীর্ঘশ্বাস যেন বহু যুগের জমানো কষ্টের প্রতিচ্ছবি। তারপর আর বিশেষ কিছু ঘটেনি যা চোখে দেখার মতো। তবে মনের গভীরে সেই ঘটনার রেশ অনেক দিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়েছিল। সেই গ্রামের মায়া কাটিয়ে উঠতে আমার বেশ সময় লেগেছিল। রাতের নির্জনতায় আজও যেন সেই পুকুর পাড়ের মালতীর বিষণ্ণ মুখ দেখতে পাই। কিন্তু সেই রাতে যারা আপনার ঘরের চারপাশে ঘুরেছিল তাদের আপনি আর দেখেননি? কিশোরীর কৌতূহল যেন কিছুতেই মেটার নয়। সে সামান্য ঝুঁকে বসেছিল, তার সমস্ত মনোযোগ যেন তারানাথের প্রত্যেকটি শব্দের ওপর নিবদ্ধ। না, আর দেখিনি, তারানাথ উত্তর দিলেন। তবে তাদের উপস্থিতি মাঝে মাঝে অনুভব করতাম, বিশেষ করে পূর্ণিমা রাতে, যখন চারিদিক শান্ত হয়ে যেত। তখন মনে হতো যেন কেউ আশেপাশে নিঃশ্বাস ফেলছে। দরজার বাইরে যেন ভারী পায়ের শব্দ শোনা যেত। তবে পর্দা সরিয়ে দেখলে কিছুই দেখা যেত না। সেই অদৃশ্য উপস্থিতি এক শীতল ভয়ের সঞ্চার করত। আপনি কি মনে করেন ওরাই মালতীর মৃত্যুর জন্য দায়ী? আমি প্রশ্ন করলাম। আমার কণ্ঠস্বরও যেন সেই ভয়ের রেশ মিশেছিল। তারানাথ কিছুক্ষণ চুপ করে রইলেন। তার
দৃষ্টি যেন বহু দূরের কোনো অস্পষ্ট দৃশ্যের দিকে নিবদ্ধ। লণ্ঠনের আলো তার মুখের রেখাগুলোকে আরো তীক্ষ্ণ করে তুলেছিল। সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সেই গ্রামে যারা প্রভাবশালী ছিল তাদের অনেকেই নাকি অন্যায় পথে অর্থ উপার্জন করত। শুনেছি তাদের দাপটে গ্রামের গরিব মানুষ সবসময় তথস্থ হয়ে থাকত। হয়তো মালতী তাদের কোনো গোপন কথা জেনে গিয়েছিল, অথবা তাদের কোনো কুকর্মের সাক্ষী ছিল। নিষ্পাপ একটি মেয়ের জীবন কেড়ে নিতে তাদের হাত কাঁপেনি হয়তো। কিন্তু তাদের আত্মা কেন মালতীকেই কষ্ট দিত? কিশোরী জানতে চাইল। তার ছোট্ট কপালে চিন্তার ভাঁজ। পাপ কখনো শান্তিতে থাকতে দেয় না কিশোরী, তারানাথ বললেন। তার কণ্ঠস্বরে এক গভীর সত্য উচ্চারিত হলো। যারা অন্যায় করে তাদের আত্মা মৃত্যুর পরেও নিজেদের অপরাধের বোঝা বয়ে বেড়ায়। সেই বোঝা তাদের তাড়া করে ফেলে, শান্তি দেয় না। হয়তো সেই অতৃপ্ত আত্মারা মালতীকে তাদের পাপের প্রতিচ্ছবি হিসেবে দেখত, তাই তাকে যন্ত্রণা দিত। অথবা এমনও হতে পারে তারা চাইতো না যে মালতীর আত্মা শান্তি পাক, কারণ তাতে তাদের কুকর্মের কথা চিরতরে চাপা পড়ে যেত না। আর আপনি যখন সেই ত্রিশূল হাতে মন্ত্র জপ করছিলেন তখন কি ভয় লাগেনি? আমার মনে সেই ভয়াবহ দৃশ্য কল্পনা করে গায়ে কাঁটা দিচ্ছিল। অন্ধকার পুকুর, পূর্ণিমার রাত, আর সেই অস্পষ্ট ছায়াগুলো ভাবলেই শরীর হিম হয়ে আসে। তারানাথ হাসলেন, সেই পরিচিত বাঁকা হাসি। তার মুখের সেই হাসি যেন বহু কষ্টের অভিজ্ঞতার ফসল। ভয়, ভয় তো মানুষের সহজাত প্রবৃত্তি। তবে যখন তুমি কোনো দুর্বল আত্মাকে সাহায্য করতে চাও তখন নিজের ভেতরের ভয়কে জয় করতে হয়। ত্রিশূলটি শুধু একটা অস্ত্র ছিল না, ওটা আমার বিশ্বাস আর সংকল্পের প্রতীক। আর মন্ত্রগুলো ছিল শক্তির আরাধনা, যা আমাকে সাহস জুগিয়েছিল। মনে রেখো, বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। মালতী কি সত্যি মুক্তি পেয়েছিল? কিশোরীর চোখে মুখে এক গভীর জিজ্ঞাসা। তার ছোট্ট হৃদয় যেন সেই অভাগী মেয়েটির জন্য ব্যথিত হয়ে উঠেছিল। হ্যাঁ, আমার মনে হয় মুক্তি পেয়েছিল, তারানাথ মাথা নেড়ে বললেন। তার মুখের সেই শান্ত হাসি আমি আজও ভুলতে পারিনি। যখন সে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল তখন তার চোখে কৃতজ্ঞতার জল চিকচিক করছিল। যারা দিনের পর দিন তাকে যন্ত্রণা দিয়েছে তাদের ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল। প্রকৃতির নিয়ম বড় অদ্ভুত কিশোরী। পাপের ফল একদিন না একদিন ভুগতেই হয়, হয়তো ইহলোকে আর নয়তো পরলোকে। বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ায় বাইরের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছিল।
দূরের মসজিদ থেকে ভেসে আসা আজানের সুর বাতাসের শান্ততাকে আরো গভীর করে তুলছিল। কিশোরী উঠে দাঁড়িয়ে বলল, চলো এবার বেরোনো যাক, অনেক তো রাত হলো, মা হয়তো চিন্তা করবেন, আর কাল স্কুলে যেতে হবে আবার, ভেজায় কাজের চাপটা বেড়েছে আবার। আমিও উঠলাম। এতক্ষণ যেন এক অন্য জগতে ছিলাম, তারানাথের রহস্যময় কণ্ঠস্বরে বুঁদ হয়ে। বাস্তব জগতে ফিরে আসতে একটু সময় লাগলো। ঘরের ভেতরের ভ্যাপসা গন্ধ আর লণ্ঠনের আবছা আলোয় যেন একটা মায়াবী জগৎ তৈরি হয়েছিল। তারানাথ দরজার কাছে এসে দাঁড়ালেন। তার শীর্ণ শরীরেও যেন এক অদম্য তেজ প্রতিফলিত হচ্ছিল। মনে রেখো, পৃথিবীতে অনেক রহস্য আছে যা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তাদের প্রভাব আমাদের জীবনে কম নয়। সবসময় সৎ পথে থেকো, আর দুর্বলদের সাহায্য করতে কখনো পিছপা হও না। আমরা মটলেনের সেই পুরনো বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরের আকাশ এখন তারার আলোয় ঝলমল করছে। ভেজা রাস্তায় ল্যাম্পপোস্টের আলো চিকচিক করছে, আর ঠান্ডা বাতাস আমাদের স্পর্শ করে যাচ্ছে। কিশোরী দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো, যেন এতক্ষণের ভৌতিক পরিবেশের ঘোর কাটিয়ে ফেলতে চাইছে। আমি কিশোরীর উদ্দেশ্যে বললাম, তারানাথের গল্পটা কিন্তু দারুণ ছিল, তাই না? কিছুক্ষণ নীরবে হাঁটার পর কিশোরী বলল, হ্যাঁ, তবে একটু ভয়ও লাগছিল, আমি স্বীকার করলাম, বিশেষ করে মালতীর কান্নার আওয়াজের কথা ভেবে। কিশোরীর কথা শুনে মনে হলো তার শরীরে এখনো সেই রোমাঞ্চের রেশ লেগে রয়েছে। এবার আমি বললাম, আমার তো মনে হচ্ছিল যেন সত্যি সত্যি সেই পুকুরে গিয়ে দাঁড়িয়েছি। কিশোরীর গলার স্বরে এখনো বিস্ময় মেশানো। আচ্ছা, তারানাথ কি সত্যি সেই সব দেখতে পান? ওর তো সেই রকমই বিশ্বাস, আমি বললাম। আমাদের সাধারণ চোখে যা ধরা পড়ে না, হয়তো উনি তা দেখতে পান। আমরা বাড়ির দিকে হেঁটে চললাম। মাথার উপর তারাদের মেলা, আর পায়ের নিচে ভেজা পিচের রাস্তা। তারানাথ তান্ত্রিকের বলা সেই অশরীরীর কাহিনী আমাদের মনে এক গভীর ছাপ রেখে গিয়েছিল। হয়তো রাতের নিস্তব্ধতায় আজও সেই ফিসফিসানির শব্দ আমাদের কানে ভেসে আসবে, আর আমরা অনুভব করব এক শীতল স্পর্শ, যা কোনো এক অভিশপ্ত আত্মার মুক্তির প্রতীক্ষা। বাদল দিনের সেই সন্ধ্যায় মটলেনের তান্ত্রিক আমাদের এক অন্য জগতের দরজা খুলে দেখিয়েছিলেন, যে জগৎ রহস্যে ঘেরা, ভয়ের শীতল স্পর্শে আচ্ছন্ন, আর করুণ বেদনার প্রতিধ্বনিতে মুখরিত। সেই অভিজ্ঞতা আমাদের মনে চিরস্থায়ী হয়ে থাকবে সারা জীবন। শেষ হলো ফেনোমেনাল আর্কাইভের আজকের বিশেষ নিবেদন, রিভু ভট্টাচার্যের কাহিনী তারানাথ তান্ত্রিক ও অমাবস্যার খিদে।
আমি আশা করব আজকের নিবেদনটি আপনাদের খুব 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 ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট অতি অবশ্যই করবেন। আর এই গল্পটি নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি। আজকের এই বিশেষ নিবেদনকে পরিবেশনের অনুমতি দিয়ে আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে সফল করে তোলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই বসুন্ধরা বুকসের প্রধান সম্পাদিকা শ্রীমতী সায়ন্তনী রায়চৌধুরীকে। তার আন্তরিক সমর্থন, উদারতা ও সাহিত্যের প্রতি ভালোবাসা না থাকলে ঋভু ভট্টাচার্যের লেখা তারানাথ তান্ত্রিক ও অমাবস্যার খিদের এই রূপান্তর কখনো বাস্তবায়িত হতো না। তার সহানুভূতিশীল মনোভাব ও আমাদের কাজের প্রতি বিশ্বাস সত্যি আমাদের জন্য এক বড় অনুপ্রেরণা। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। দেখা হবে আগামী সপ্তাহে আরও কোনো নতুন গল্পের সাথে। আর ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সর্বোপরি গল্পে থেকো।